আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল হোসেন, সহকারী শিক্ষক বিজ্ঞান, বালিগঞ্জ উচ্চ বিদ্যালয়। আজ আমরা নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এর পর্ব 2 নিয়ে আলোচনা করব। তো এই পর্ব 2-এ যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই সব বিষয়গুলো হলো গোলীয় দর্পণের ক্ষেত্রে মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, গৌণ অক্ষ, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, প্রতিবিম্ব, বাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব। গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রথমে আসলে মেরু নিয়ে আলোচনা করি। মেরু গোলীয় দর্পণের প্রতিফলন পৃষ্ঠের মধ্যে বিন্দুকে দর্পণের মেরু বলে। তাহলে এটা যদি মনে করো একটা গোলীয় দর্পণ হয়, তাহলে এই যে এটা হলো ধরো বক্রতা এই অবস্থায়, তাহলে এখানে দর্পণের যে মধ্যবিন্দু সেটি হলো আমাদের মেরু। তাহলে এই দর্পণের মধ্যে যে ভাগটা থাকতেছে বা বন্ধবিন্দু যেটা থাকতেছে সেটাকে বলবো আমরা মেরু। তো সেটা বোঝার সুবিধার জন্য আমরা তোমাদেরকে চিত্র একটু এঁকে আবার দেখাচ্ছি। দেখো, তাহলে এই যে একটা দর্পণ, এই দর্পণের এই যে পি বিন্দু যেটা আছে, এই পি বিন্দুটা হচ্ছে এই যে এই দর্পণের মেরু। এরপর আসো, তাহলে আমরা মেরু সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। এবার আসো বক্রতার কেন্দ্র। তো গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে ওই দর্পণের বক্রতা কেন্দ্র বলে। তাহলে বক্রতার কেন্দ্র আমরা যদি চিত্র আঁকি, বক্রতার কেন্দ্র, তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, তাহলে এটা একটা ধরলাম গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণের যে অংশ বিশেষ, সেই ক্ষেত্রে এই গোলকের যে কেন্দ্র, এই জন্য ধরো কেন্দ্র, এই কেন্দ্রটাকে আমরা বলবো ওই দর্পণের বক্রতার কেন্দ্র। তাহলে এইখান থেকে ধরো এই পর্যন্ত, তাহলে এই যে গোলক, এই গোলীয় দর্পণের কেন্দ্রটাই হলো মূলত কি আমাদের বক্রতার কেন্দ্র। তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে ওই দর্পণের বক্রতার কেন্দ্র বলে। তাহলে চিত্রে সি যে বিন্দুটা দেখানো হচ্ছে, এই সিটাই হলো আমাদের বক্রতার কেন্দ্র। তাহলে আমরা মেরু বুঝলাম, বক্রতার কেন্দ্র বুঝলাম। এবার আসো বক্রতার ব্যাসার্ধটা আমরা নিয়ে একটু আলোচনা করি। বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আমরা একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম বক্রতার কেন্দ্র নিয়ে। তো সেই বক্রতার কেন্দ্র থেকে বক্রতার ব্যাসার্ধ সংজ্ঞাটা আমরা আসলে দিতে পারবো যে গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ কে আমরা বলবো, তাহলে এখান থেকে পি, এটা গোলক পি হচ্ছে এখানে এক্ষেত্রে মেরু, এবং সিপি এই গোলকের যে সি থেকে পি এর যে দূরত্ব বা গোলকের যে ব্যাসার্ধ, এখানে সিপি তে হচ্ছে মূলত ব্যাসার্ধ, আর এই সিপি হলো আমাদের বক্রতার ব্যাসার্ধ। তাহলে এই ক্ষেত্রে সিপি বা আমরা লিখতে পারি পিসি হলো বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ, তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধ সম্পর্কে মোটামুটি কি বুঝলাম। তাহলে বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ একই রকম সংজ্ঞা, কিছু সামান্য পার্থক্য আছে। তাহলে বক্রতার কেন্দ্র হচ্ছে যে গোলীয় দর্পণ, এবং গোলীয় দর্পণের যে অংশের যে গোলক অংশ, সেই গোলকের কেন্দ্র। তাহলে এই ক্ষেত্রে সি যেটা কেন্দ্র আছে সেটাকে আমরা বলবো কি বক্রতার কেন্দ্র। এবং বক্রতার ব্যাসার্ধ, মেরু থেকে বক্রতার পর্যন্ত যে আমরা দূরত্ব বা ব্যাসার্ধ পাই, তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে, তাহলে সি থেকে পি এটা একটা ব্যাসার্ধ, মানে এটা পুরাটা হচ্ছে ব্যাস। যদি আমরা পুরোটা এভাবে আঁকিনি, যদি পুরোটা আঁকি, এই পুরোটা যদি আঁকি, তাহলে এটা হচ্ছে ব্যাস। আর এই ব্যাসের অর্ধেক হচ্ছে আমাদের কি, তাহলে এখান থেকে যদি এটা মুছে দিই, তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে আমাদের ব্যাসার্ধ।
তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে। তাহলে চিত্রে আমরা বুঝলাম পিসি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বক্রতার ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আর দ্বারা প্রকাশ করব। তো আমরা আশা করি বক্রতার ব্যাসার্ধ বুঝছি। তারপরেও চিত্র এখানে আলাদা করে মানে বোঝার জন্য আবার চিত্র আঁকলাম। এইটা হলো বক্রতার ব্যাসার্ধ, এখান থেকে সি পর্যন্ত পি, বক্রতার কেন্দ্র থেকে শুরু করে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটাই হলো তো মূলত কি বক্রতার ব্যাসার্ধ। এবার আসো আমরা প্রধান অক্ষ নিয়ে আলোচনা করি। প্রধান অক্ষ, তো এটা গোলীয় দর্পণ। তো এখানে ধরো এটা বক্রতার কেন্দ্র, এই হলো পি মেরু, পি হলো কি এখানে মেরু। তাহলে এই দর্পণের এই পি থেকে সি, তাহলে গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে সরল রেখা সেইটাই হচ্ছে দর্পণের প্রধান অক্ষ। তাহলে সি থেকে পি পর্যন্ত যে সরল রেখাটা গমন করতেছে, সি থেকে পি পর্যন্ত মানে মেরু পর্যন্ত যে সরল রেখাটা গমন করতেছে সেটাই মূলত হলো কি প্রধান অক্ষ। তাহলে এখানে পি সি এর সরল রেখাই হলো প্রধান অক্ষ। তাহলে পি সি এর সরল রেখা, পি থেকে সি মানে মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে সরল রেখাটা আমরা পাই সেটাই হলো আমাদের কি মূলত প্রধান অক্ষ, গৌণ অক্ষ। তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, তাহলে এখানে বক্রতার এখান থেকে পি পর্যন্ত মেরুতে পর্যন্ত গেল। তাহলে সিপি তো আমরা জানি যে এখান থেকে যে সরল রেখাটা গেছে সেটা হচ্ছে প্রধান অক্ষ, আবার সি থেকে পি এর যে দূরত্ব বা ব্যাসার্ধ সেটা হচ্ছে আমাদের কি বক্রতার কি ব্যাসার্ধ। আর বক্রতার কেন্দ্র সি, এই যে গোলীয় দর্পণ যেগুলোকে অংশ বিশেষ তার কেন্দ্রকে আমরা বলি বক্রতার কেন্দ্র। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা যেটা দেখতেছি যে মেরু, এই যে মেরু, তাহলে মেরু ব্যতীত দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপর মানে এই প্রতিফলক পৃষ্ঠটার উপরে যে কোনো বিন্দু মানে যে কোনো বিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত বা অতিক্রমকারী যে সরল রেখাটা সেটাই হচ্ছে আমাদের গৌণ অক্ষ। যেমন এই পি মেরু ব্যতীত যদি ধরো তাহলে এখান থেকে ধরো এটা হলো এম, এটা হলো পি প্রাইম, তাহলে এম এবং পি প্রাইম তাহলে এখানে সি এম এবং পি প্রাইম এম, তাহলে এম সি বা পি প্রাইম সি। তাহলে এইখানে পি মেরু ব্যতীত যে আমরা দেখতেছি সরল রেখা যেটা আছে, যেমন এখানে এম সি পি প্রাইম সি, তাহলে মেরু ব্যতীত দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ কোনো বিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে, তাহলে এই কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী যে সরল রেখা, তাহলে এই যে একটা সরল রেখা কল্পনা করতেছি, এই সরল রেখাগুলো কে আমরা মূলত কি করতে পারি, এই সরল রেখাটাকে বলতে পারি যে গৌণ অক্ষ। তাহলে আমরা আশা করি গৌণ এমসি বা পি প্রাইম সি সরল রেখা সরল রেখাই হলো গৌণ অক্ষ। তাহলে আমরা গৌণ অক্ষ সম্পর্কে ধারণা পেলাম। তাহলে এবার তাহলে আমরা গৌণ অক্ষ সম্পর্কে কি ধারণা
পেলাম। তা এরপর আসো প্রধান ফোকাস। প্রধান ফোকাসকে আমরা এখন আলোচনা করব। তাহলে আমি এটা মুছে ফেলতেছি, তোমরা আশা করি এগুলো খাতায় লিপিবদ্ধ করতেছো। দেখো প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস এর ক্ষেত্রে আমরা একটু দেখি যে প্রধান ফোকাস কাকে বলে। তো আমরা যেটা জানি প্রধান ফোকাসের সংজ্ঞা, প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল রশ্মিগুচ্ছ কোণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে কোনো বিন্দুতে মিলিত হয় তাকে আমরা ওই দর্পণে কি বলতে পারি, প্রধান ফোকাস বলতে পারি। যেমনটা আমরা একটু দেখি, একটা চিত্র দেখি। এই একটা গোলীয় দর্পণ ধরো, তাহলে এই হলো বক্রতার কেন্দ্র, আর এটা হলো ধরো এটা একটা বিন্দু। এখন আপাতত এটা নিয়ে আলোচনা করতেছি না, এটা একটু পরে আলোচনা করব। তাহলে এই যে মনে করো একটা রশ্মি এই এই প্রতিফলক পৃষ্ঠ বা এই গোলীয় দর্পণের উপরে আরেকটা সমান্তরাল এবং সমান্তরাল ভাবে আপতিত হয়। তাহলে আরেকটা আলো মনে করো এখানে আপতিত হচ্ছে। তাহলে আপতিত হওয়ার পর সেটা এই প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে এই বিন্দুগামী হয়ে নিচের দিকে চলে গেল। তাহলে এই যে চলে গেল এখানে, তাহলে এইগুলো আসলে আমরা আলোক প্রতিবিম্ব বা বাস্তব অবাস্তব প্রতিবিম্ব কথা আমরা পরে আলোচনা করতেছি। তো এখানে রশ্মি চিত্র কিভাবে কেমনে যায় বা কিভাবে আঁকতে হয় সেটার জন্য 3টা নিয়ম আছে। আমরা পরবর্তী পর্বতে অবশ্যই সেই নিয়ম 3টি নিয়ে আলোচনা করব। কিন্তু এখন আমরা আলোচনা যেটা করতেছি প্রধান ফোকাস। তাহলে আলোক প্রধান অক্ষ, তাহলে এই ক্ষেত্রে এই যে পি, সি আর পি হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের নিকটবর্তী, তাহলে এই প্রধান অক্ষের নিকটবর্তী আরেকটা সরল রেখায় বা সমান্তরাল ভাবে কি হলো, নিকটবর্তী সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণ। তাহলে এই গোলীয় দর্পণে কি হলো, আপতিত হলো। এখানে আপতিত হয়ে প্রতিফলন, তাহলে এখান থেকে প্রতিফলিত হয়ে কি হলো, এখান থেকে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের, তাহলে প্রধান অক্ষ সিপি, প্রধান অক্ষের সিপি এর কি যে কোনো একটা বিন্দু, এই তাহলে এই বিন্দু করে মিলিত হলো, বা এই বিন্দু থেকে বের হলো, বা বের হয়ে সে নিচের দিকে চলে গেল। বা এমন হতে পারে যে একটা রশ্মি সে এভাবে গেল, গিয়ে এখানে এভাবে পড়লো, মানে তির্যকভাবে গিয়ে দর্পণের পতিত হলো এবং সেটা প্রতিফলনের পর সমান্তরাল ভাবে চলে গেল। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করতেছে বা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। আর এই মিলিত হওয়া যে বিন্দুটা সেটাকে বলবো আমরা দর্পণের প্রধান ফোকাস। তাহলে এই প্রধান ফোকাসকে আমরা এফ দ্বারা প্রকাশ করব। তাহলে এফ আমাদের প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস, আশা করি প্রধান ফোকাসের সংজ্ঞাটা বুঝতে পারছো। আবারও বলি যে প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি প্রধান অক্ষ সিপি এর উপর মানে এই দাগটা আছে, সিপি যে সরলরেখাটা আছে সেই যদি মিলিত হয়, তাহলে যে বিন্দুতে মিলিত হবে তাহলে তাকেই বলবো আমরা দর্পণের প্রধান ফোকাস। তাইলে চিত্রে এই যে সরলরেখা এইভাবে আসলো, নিকটবর্তী আলোকরশ্মি আরেকটি এসে এখানে প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে এখানে প্রতিফলিত হয়ে কি হলো, এদিকে চলে গেল। তাহলে এই যে পি এবং সি এর যে বিন্দুতে এটা মিলিত হয়েছিল, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি, সেটাকে আমরা বলতে পারি প্রধান ফোকাস। আশা করি প্রধান ফোকাসের সংজ্ঞাটা আমরা বুঝছি। এরপর আসো ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব, তাহলে ফোকাস দূরত্ব আমরা মোটামুটি
জানি যে গোলীয় দর্পণে মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, মানে মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলি ফোকাস দূরত্ব। তো আমরা এই যে যতগুলো সংজ্ঞা দিলাম সেই ক্ষেত্রে এই সংজ্ঞাগুলো প্রত্যেকটারই মূলত চিত্র আঁকছি। তো এই যে আমরা যেগুলো নিয়ে একটু আগে আলোচনা করলাম, যেমন গৌণ অক্ষ, এখানে এম সি বা সি এম পি প্রাইম সি সরলরেখা, পি প্রাইম সি সরলরেখাটা হলো দর্পণের গৌণ অক্ষ। এরপর প্রধান ফোকাস হচ্ছে যে এই যে প্রধান ফোকাস যেটা সমান্তরালভাবে এসে আবার এখানে কি হলো মেরু থেকে বক্রতার কেন্দ্রের মাঝখান দিয়ে, মানে প্রধান অক্ষের মাঝখান দিয়ে বা যে বিন্দু দিয়ে চলে গেল রশ্মিটি, সেটাই হলো কি যে বিন্দুতে মিলিত হলো বা যে বিন্দু থেকে বের হয়ে চলে গেল সেই বিন্দুটাই হলো আমাদের প্রধান ফোকাস। এরপর আসলে একটা ফোকাস দূরত্ব যে ছবিটা আছে আমরা চিত্র আঁকার চেষ্টা করছি, এটা বোর্ডে আঁকবো, তারপর আবার একবার দেখা দিচ্ছি। ফোকাস দূরত্ব এখান থেকে এই যে দেখো যে প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলবো মূলত কি ফোকাস দূরত্ব। আর আমরা জানি এই ফোকাস দূরত্ব হচ্ছে কি বক্রতার কি বক্রতার কেন্দ্রের অর্ধেক। তাহলে ফোকাস দূরত্ব যেটা আছে সেটা আমরা একটু আঁকি। এখানে এই ধরো এই অবস্থা, এই হলো পি মেরু, এটা ধরো প্রধান ফোকাস এফ, প্রধান ফোকাস এফ। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞা দিতে পারি যে গোলীয় দর্পণের মেরু বিন্দু থেকে, তাহলে মেরু বিন্দু পি প্রধান ফোকাস এফ পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বকে আমরা বলবো কি ফোকাস দূরত্ব। আর ফোকাস দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফোকাস দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা। তাহলে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়ে থাকে, যার কারণে আমরা লিখতে পারি এফ সমান সমান আর ডিভাইড বাই 2। তাহলে এই থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটাই মূলত হচ্ছে কি আমাদের ফোকাস দূরত্ব। তাহলে আমরা ফোকাস দূরত্ব কাকে বলে সেটা আশা করি বুঝলাম। এবার আসো প্রতিবিম্ব কাকে বলে। এতক্ষণ যে আমরা যে সূত্র বা সংজ্ঞাগুলো পড়লাম সেই সংজ্ঞাগুলোর ভিতরে সেই সংজ্ঞাগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব মূলত যে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব নিয়ে যেহেতু আলোচনা করব, প্রতিবিম্ব হচ্ছে যে আমরা যেরকম মনে করো আয়না দেখি, আয়নাতে আমাদের ছবি দেখি, বা পুকুর পাড়ে গেলে পুকুর পাড়ে আমাদের পুকুরের পানিতে আমাদের ছবি দেখি, বা কোনো কিছু ছায়া দেখি। তাহলে এইগুলো হলো মূলত কি আমাদের আমরা জানি যে প্রতিবিম্ব হিসেবে। তাহলে প্রতিবিম্বর সংজ্ঞাটা আমরা মোটামুটি প্রত্যেকেই আশা করি জানি, যেহেতু নবম দশম শ্রেণীতে আমরা এখন বর্তমানে বা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা যারা আছি সায়েন্সের, আমরা এটা প্রতিবিম্ব সংজ্ঞা সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে। তাহলে আমরা আবার শুনি এবং বিষয়টা আর একটু জানি। তাহলে কোন বিন্দু থেকে নির্গত, মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি কোন তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর, মানে সেটা প্রথম মাধ্যম থেকে বের হলো, বের হয়ে ধরো এটা একটা বিন্দু ও, এখান থেকে মনে করো আলোটা বের হলো, তাহলে তাহলে এই বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি কোন তলে প্রতিফলিত বা প্রতিসরিত বা প্রতিসরিত হবার পর দ্বিতীয় কোন বিন্দু, তাহলে এই মনে করো এটা একটা সমতল আয়না, এটা এম, এটা এম1, তাহলে এটা একটা বিন্দু টি। তো কোন বিন্দু থেকে নির্গত বা আলোক রশ্মি কোন তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোন বিন্দু থেকে মানে অপসারিত হচ্ছে বলে মনে হয় বা দ্বিতীয় বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটিকে আমরা বলবো প্রথম বিন্দুর প্রতিবিম্ব। তাহলে আমরা একটু এই চিত্রটা সম্পূর্ণ এঁকে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে প্রতিবিম্ব কোনটা। তাহলে এই যে প্রথম বিন্দুর সাপেক্ষে দ্বিতীয় বিন্দু যেটা পাওয়া যায় সেটি হলো কি প্রতিবিম্ব। তাহলে একটি বস্তু হলো অসংখ্য বিন্দুর কি সমষ্টি,
একটা বিন্দু মানে একটা বস্তু, এই ধরো এই বস্তুটা, এখানে অসংখ্য বস্তুর সমষ্টি আছে, তাহলে ফলে বস্তুর ন্যায় বিন্দুর ন্যায় বস্তুরও কি প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে সেই ক্ষেত্রে এই যে দর্পণ, তাহলে এখান থেকে আসলো, তো এখান থেকে আসার পর ধরো এখানে এটার আবার কি হলো, এইভাবে এখান থেকে আরেকটা রশ্মি এই দর্পণের উপর পড়লো, পড়ে রিফ্লেক্ট হয়ে চলে গেল, এবং এই বরাবর ধরো এটা অভিলম্ব। তাহলে এই ক্ষেত্রে যে কোণটা উৎপন্ন করতেছে সেটা হচ্ছে আপতন কোণ, আর এই ক্ষেত্রে যে কোণটা উৎপন্ন করতেছে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা আর বরাবর চলে যায়। যদি এদেরকে পিছনে টানা হয়, এদেরকে যদি পিছনের দিকে কি হয় বর্ধিত করা হয়, এবং এই এই রেখাটা বা এই রশ্মিটা যখন প্রতিফলিত রশ্মিটাকে যখন আমরা পেছন থেকে টানবো, তখন এরা একটা নির্দিষ্ট বিন্দু, তাহলে এই বিন্দু নির্দিষ্ট একটা বিন্দুতে মিলিত হয়েছে। মনে হচ্ছে যে এই দুটোটা জিনিস, মনে হচ্ছে যে এই রেখাটা এবং এই রেখাটা, হ্যাঁ, এখান থেকে বের হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা ধরলাম আই। তাহলে ও বিন্দুর সাপেক্ষে এই আই বিন্দু মানে কি প্রথম বিন্দুর সাপেক্ষে দ্বিতীয় বিন্দু, তাহলে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর আমরা কি বলতে পারি, দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলতে পারি। তা আশা করি প্রতিবিম্বের সংজ্ঞাটা আবারও আমরা আমাদের মনে আছে, যে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত আলোকরশ্মি কোনো তলে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত বা কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর আমরা কি বলবো, প্রতিবিম্ব বলবো। আশা করি আমরা প্রতিবিম্বের সংজ্ঞাটা বুঝতে পারছি, আশা করি বুঝছি। এবার আসো প্রতিবিম্ব কয় প্রকার সেটা আমরা একটু দেখি। তাহলে প্রতিবিম্ব হলো দুই প্রকার, যথা এক বাস্তব প্রতিবিম্ব, দুই অবাস্তব প্রতিবিম্ব। তাহলে বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্ব আমরা একটু দেখলাম। এবার আসো যেহেতু দুই প্রকার, তাহলে এই দুই প্রকারের ক্ষেত্রে আমরা প্রথমে আসি বাস্তব প্রতিবিম্ব কাকে বলে সেটা সম্পর্কে একটু ধারণা নিতে। তো আমরা বাস্তব প্রতিবিম্ব নিয়ে একটু আলোচনা করি। আসো বাস্তব প্রতিবিম্ব, বাস্তব প্রতিবিম্ব, বাস্তব প্রতিবিম্ব কাকে বলে? প্রথমে আসবে বাস্তব প্রতিবিম্ব বা বাস্তব প্রতিবিম্ব কাকে বলে, আমরা একটু একটা চিত্র আগে এঁকে তোমাদেরকে দেখাই, এরপর সেটা সংজ্ঞাটা আমরা দিই। কথা বলতে গেছে? তো ধরো এটা একটা গোলীয় দর্পণ, এখান থেকে ধরো এটা হলো বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র সি, এরপর আছে তোমার প্রধান ফোকাস, ধরো এটা আছে প্রধান ফোকাস এফ। তাহলে এই গোলীয় দর্পণটাতে এখন এটা এম, এম প্রাইম, এটা ধরো পি মেরু, তাহলে এটার মতো করে একটা নির্দিষ্ট কি করবো আমরা, সমান্তরাল বা নিকটবর্তী একটা কি করব, একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলো কি হচ্ছে, মনে করো এখান থেকে যাচ্ছে ধরো সাপোজ, তাহলে এ গেল আমাদের, এটা গেল আমাদের ও বিন্দু। তাহলে ও বিন্দু থেকে একটা আলো ধরো আর একটু পিছিয়ে নিই, হ্যাঁ ধরো এই ও বিন্দু থেকে একটা আলোক রশ্মি এইখানে এই প্রতিফলক পৃষ্ঠে বা দর্পণে বাধা পেয়ে সে মনে করো বাধা পেল, বাধা পেয়ে সে কোথায় যাবে, সে প্রধান ফোকাস হয়ে ধরো প্রধান ফোকাস হয়ে সে গেল।
তাহলে প্রধান ফোকাস হয়ে যখন যায় তখন সেই ক্ষেত্রে আরেকটা রশ্মি এখানে ধরো মেরু মেরু বরাবর চলে গেল। তো মেরু বরাবর গিয়ে সে আবার কি হলো, প্রতিফলিত হলো। প্রতিফলিত হয়ে ধরো প্রতিফলিত হলো, প্রতিফলিত হয়ে এর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো। ধরো এটা বিন্দুটার নাম দিলাম আমরা আই, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো। যেমন তাহলে চিত্রটা এখানে যদি ক্লিয়ারলি না বুঝো, আমি চিত্রটা এঁকে রেখেছিলাম, দেখো এই যে চিত্রটা, এই যে একটা দর্পণ, এই দর্পণের ও বিন্দু থেকে এই চিত্রটা দেখো, এটা একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণ, এই দর্পণের সম্মুখে একটা বিন্দু আছে ও, এই একটি বিন্দু ও, ও এটি লক্ষ্যবস্তু, ও থেকে প্রধান অক্ষ, তাহলে ও থেকে প্রধান অক্ষ সমান্তরাল করে, এই সমান্তরাল করে কি করলাম আমরা এখানে রশ্মিগুচ্ছ ও এম, ও থেকে এম নিয়ে আসলো, আপতিত হয়ে প্রধান ফোকাস হয়ে এম এফ আই পথে সেটা কি হলো, প্রতিফলিত হলো। এবং ও থেকে পি রশ্মি দর্পণের মেরু বিন্দু হতে পি বিন্দুতে আপতিত হয় এবং প্রতিফলনের পর পি আই পথে সেটা চলে যায়। তাহলে প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি দুটি একটা নির্দিষ্ট বিন্দু আইতে কে ছেদ করে, তাহলে এই আই বিন্দু হলো ও বিন্দুর প্রতিবিম্ব। তো এখন যদি আমরা এই চিত্র অনুযায়ী বাস্তব প্রতিবিম্বের সংজ্ঞা দিতে যাই, তাহলে সেটা হবে যে কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মি গুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়, মানে এই যে প্রকৃতপক্ষে মিলিত হলো এখানে, তাহলে প্রকৃতপক্ষে মিলিত হয়, তাহলে ওই বিন্দুটিকে প্রথম বিন্দুর সাপেক্ষে দ্বিতীয় বিন্দুটিকে আমরা কি বলবো, যে বাস্তব প্রতিবিম্ব বলবো। তাহলে বা ওই বিন্দু কে যেটা আছে, তাহলে এইটা হচ্ছে প্রথম বিন্দু, এইটা হলো দ্বিতীয় বিন্দু এটা। তাহলে দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর কি বলবো আমরা, তাহলে বলতে হয় দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। আর বাস্তব প্রতিবিম্ব সর্বদা দর্পণের সামনে বা দর্পণের সামনে সংঘটিত হয় এবং যেটা দর্পণের পিছনে সংঘটিত হয় না। শুধুমাত্র বাস্তব প্রতিবিম্ব দর্পণের সামনে এবং নিচে অবস্থান করে। যদি কোনো বিন্দু প্রথম বিন্দুটি নিচে অবস্থান করে, তাহলে দ্বিতীয় বিন্দুটি অবশ্যই উপরে অবস্থান করবে। আর যদি প্রথম বিন্দু উপরে অবস্থান করে, দ্বিতীয় বিন্দুটি অবশ্যই নিচে অবস্থান করবে। তাহলে বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে এই ধরনের চিত্র পাওয়া যায়। এবার আসো আমরা অবাস্তব প্রতিবিম্বের একটা সংজ্ঞা দিই এবং সেটা একটু বুঝি। অবাস্তব প্রতিবিম্ব, তাহলে অবাস্তব প্রতিবিম্ব আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা চিত্র আঁকছিলাম বা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে চিত্রটা, এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব চিত্র। তো অবাস্তব প্রতিবিম্ব চিত্র যদি আমরা করি, দেখো এখানে ও একটা লক্ষ্যবস্তু, তাহলে এই লক্ষ্যবস্তু থেকে আলোকরশ্মি ও একটা লক্ষ্যবস্তু, এখানে M1 এবং M2 একটা সমতল দর্পণ, এই সমতল দর্পণের উপরে ও একটা লক্ষ্যবস্তু আছে। তাহলে ও থেকে টি, ও হতে OT রশ্মি অবিলম্বভাবে দর্পণে আপতিত হয় এবং টি ও পথে প্রতিফলিত হয়। তাহলে এদিক দিয়ে আবার আসছে, এসে আবার এই দর্পণের উপর পড়ে প্রতিফলিত হয়েছে। তাহলে প্রতিফলিত হয় এবং ও থেকে কিউ তীর্যকভাবে দর্পণে আপতিত হয় এবং কিউ থেকে আর পথে প্রতিফলিত হয়। এই রশ্মি দুটি যদি পিছনের দিকে বর্তিত করা হয়, তাহলে এদেরকে যদি পিছনের দিকে বর্তিত করি, তাহলে এটাকে যদি পিছনের দিকে বর্তিত করি, তাহলে একটা নির্দিষ্ট হবে এবং ওকে যদি এটাকে পিছনের দিকে বর্তিত করা হয়,
তাহলে এরা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, তাহলে এই নির্দিষ্ট বিন্দু আয়তে মিলিত হয়ে আয়তে মিলিত হবে। তাহলে অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো দর্পণের পিছনে আই বিন্দু থেকে আসছে বা অপসারিত হচ্ছে বলে মনে হয়। তাহলে এই যে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তাহলে এই আই হলো ও বিন্দুর প্রতিবিম্ব। তো আমরা আশা করি তাহলে অবাস্তব প্রতিবিম্ব যে চিত্রটা আমরা এঁকেছিলাম আবার এঁকে দেখাচ্ছি, ওখানে একটু আগে দেখাইলাম, তারপরে আবার দেখাচ্ছি চিত্র এঁকে। M1 M2 এই ধরো লক্ষ্যবস্তু, এখানে লক্ষ্যবস্তু আছে ও, তো এখান থেকে আলোটা গেল সমতল দর্পণের উপরে গিয়ে আবার প্রতিফলিত হইল, তাহলে এটা এই বিন্দুটা হলো টি, সমতল দর্পণের উপর টি। এবার এখানে ও থেকে তির্যকভাবে আরেকটা রশ্মি আসলো, সেটা কিউ বিন্দুতে ছেদ করলো এবং প্রতিফলিত হয়ে সেটা আর পথে চলে গেল। তাহলে এ বরাবর কি হলো, লক্ষ্যবস্তু সমান্তরাল ভাবে একটা অভিলম্ব আঁকলাম, এটা হচ্ছে এন। এখন এই দুইটা রশ্মি, তাহলে এই একটা রশ্মি এবং এই একটা রশ্মি, এই দুইটা রশ্মিকে যদি পিছনের দিকে নেওয়া হয়, তাহলে পিছনের দিকে যদি নেওয়া হয় বা বর্ধিত করা হয়, তারপর দেখা যাচ্ছে তো একে যদি বর্ধিত করা হয়, ধরো বর্ধিত করা হয়, তাহলে এর একটা নির্দিষ্ট বিন্দু থেকে বের হচ্ছে বলে মনে হয়। তাহলে এই একটা নির্দিষ্ট বিন্দুকে আই দ্বারা প্রকাশ করলাম, তাহলে এই আই থেকে বের হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এই যে আই বিন্দুটা পেলাম, তাহলে আয়নার অপর দিকে এইদিকে লক্ষ্যবস্তু, তাহলে এটা হলো লক্ষ্যবস্তু আর এই আইটা হলো প্রতিবিম্ব। তাহলে এই লক্ষ্যবস্তুর যতটুকু আয়নার সামনে অবস্থিত থাকবে, প্রতিবিম্ব ঠিক তার ততটুকু দূরে অবস্থান করবে। লক্ষ্যবস্তু যত কাছে থাকবে প্রতিবিম্ব তত কাছে থাকবে, লক্ষ্যবস্তু যত দূরে থাকবে প্রতিবিম্ব তত দূরে থাকবে। আর অবাস্তব লক্ষ্যবস্তু যেটা আসলে দেখা যায় না, এটা সেটা সবসময় দর্পণের পিছনে সংগঠিত হয়ে থাকে, আর বাস্তব প্রতিবিম্ব যেটা আছে সেটা সবসময় সামনে সংগঠিত হয়। তো এই ক্ষেত্রে আজকে আমরা আমাদের প্রতিবিম্বের যে দুইটা সংজ্ঞা আছে, বাস্তব এবং অবাস্তব, এই বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব সংজ্ঞাগুলো আমরা তোমাদেরকে দিলাম। আশা করি তোমরা বুঝলা বা বুঝতে পারছো। তাহলে অবাস্তব প্রতিবিম্বের একটা, আবারও বলতেছি, সংজ্ঞাটা আমার মনে রাখার দরকার আছে, কারণ এই ছোটখাটো সংজ্ঞাগুলো পরীক্ষায় অনেক সময় চলে আসে, অনেক সময় মাথায় থাকে না। তো আমরা চিত্রের মাধ্যমে অনেক সময় এই সংজ্ঞাগুলোকে মানে এই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করতে পারি। তো সংজ্ঞাটা আবারও বলতেছি, শুনো, যে কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মি বা রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে, মানে দ্বিতীয় কোনো বিন্দু, এই যে এখানে দ্বিতীয় বিন্দু হচ্ছে এটা, প্রথম বিন্দু হচ্ছে এটা, মানে এখানে ও হচ্ছে প্রথম বিন্দু, এখানে ও হচ্ছে প্রথম বিন্দু আর আই হচ্ছে দ্বিতীয় বিন্দু। তাহলে প্রথম বিন্দু মানে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, মানে এখান থেকে বের হচ্ছে বলে মনে হয়, এখান থেকে বের হচ্ছে বলে মনে হয়, তাহলে তবে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলবো। আশা করি তোমরা এই অবাস্তব প্রতিবিম্ব কাকে বলে সেই সংজ্ঞাটা বুঝতে পারছো। তো আজকে এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি সবাই ক্লাসটা মনোযোগী সহকারে দেখছো এবং এই ক্লাসে সবসময়, মানে অনলাইন ক্লাসে সবসময় তোমরা আমাদের সাথে সম্পৃক্ত থাকবা। তো সবাই ভালো থাকিও।